আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে ধারাবাহিকভাবে গ্রামারের টপিকগুলো আলোচনার মধ্যে থেকে একটি টপিক উঠে এসেছে, যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি ভেবেছিলাম তোমাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, কিন্তু এই টপিকটির গুরুত্ব ভুলে গেলে আমাদের চলবে না, এবং এই টপিকটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে শেখার জন্য আমাদের গতি ত্বরান্বিত করবে, ঠিক আছে। এবং বিভিন্ন পরীক্ষা, আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন এবং এইচএসসি, প্রত্যেকটা ধাপেই কিন্তু এই টপিকটির গুরুত্ব অপরিসীম। সো এটা কোনো অ্যাভয়েড করার উপায় নেই। এই টপিকটি আমরা গুরুত্বের সাথে ক্লাসটি করব, ঠিক আছে। তো ক্লাসটি শুরু করা যাক। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমাদের টাইটেলে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা আগেই দেখে নেই যে এগ্রিমেন্ট শব্দের অর্থ কী। এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি, ঠিক আছে। এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। এখানে দেওয়া আছে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি হবে? চুক্তি হবে। চুক্তিটা কোথায় হবে? চুক্তিটা হবে একটি বাক্যের মধ্যে। আমরা জানি বাক্যে একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে, একটি অবজেক্ট থাকে বাক্যের সাধারণ গঠন অনুসারে। তো সাবজেক্ট যখন থাকবে, সেই সাবজেক্ট অনুসারে যে আমরা ভার্বটা বসাবো সেটি হচ্ছে আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে। সাবজেক্ট অনুযায়ী কি বসাতে হবে? ভার্বটা বসাতে হবে। সো আমরা দেখি রুলসগুলো কি কি আছে এই নিয়মের মধ্যে, রুলসগুলো এই টপিকের মধ্যে রুলসগুলো কি কি আছে এবং কি কি আমাদের মানতে হবে। দেখো, প্রথমেই আছে রুলস নাম্বার 1, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, এবং নিচে দেখো প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসবে। এটা জেনারেল একটা রুলস, এটা সকলেই তোমরা জানো এবং তোমাদের জানা উচিত ছিল, ঠিক আছে। তো এই রুলসটার উদাহরণ আমরা দেখি। এখানে দেওয়া আছে হি প্লে অর প্লেস ফুটবল। দেখো তো, এখানে বাক্যের মধ্যে একটা সাবজেক্ট দেওয়া আছে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে হি। এই হি হচ্ছে আমাদের সিঙ্গুলার একটা সাবজেক্ট, সে একজনকে বোঝাচ্ছে। সো এরপরে আমাদের কি বসাতে হবে? একটি সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। সিঙ্গুলার ভার্ব আছে এখানে প্লেস, প্লে হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। সো এখানে প্লেইস হবে, আমি কালার করে দিয়েছি। পরেরটাতে দেখো দ্য ডগ। এখানে ডগ কয়টা? ডগ হচ্ছে একটা, এবং ভার্ব হচ্ছে দুইটা দেওয়া আছে, বার্কস অ্যান্ড বার্ক। কোনটা আসবে? ডগ যেহেতু আমাদের সিঙ্গুলার, সেহেতু আমরা একটা সিঙ্গুলার ভার্ব বসাবো, ঠিক আছে। এখানে বার্ক হবে না। দ্য ডগ বার্কস লাউডলি। কি বলছে? যে এই কুকুরটি জোরে জোরে আওয়াজ করে ঘেউ ঘেউ করছে, ঠিক আছে। এর পরের যে রুলসটা আছে সেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে। দেখো, প্লুরাল সাবজেক্ট আসলে প্লুরাল ভার্ব হবে। এক্সাম্পলে দেখো, দে প্লে অর প্লেস ফুটবল। এইখানে দে যে আছে, এই দে কোন ধরনের সাবজেক্ট? সিঙ্গুলার নাকি প্লুরাল? দে মানে তো তারা, তারা তো একজন দিয়ে হয় না, অনেকজন দিয়ে হয়। সো এখানে প্লুরাল সাবজেক্ট। সো আমাদেরকে ভার্ব আনতে হবে একটি প্লুরাল ভার্ব। নিয়মে তাই বলা আছে যে প্লুরাল সাবজেক্ট আসলে প্লুরাল ভার্ব হবে। নিচেরটাতে দেখো, দ্য ডগস বার্কস অথবা বার্ক লাউডলি, কোনটা আসবে? এখানে দ্য ডগ নাকি ডগস? দ্য ডগস অনেকগুলো কুকুরকে বোঝাচ্ছে। সো আমাদের একটা ভার্ব আনতে হবে, ভার্বটি হবে প্লুরাল। অনেকগুলো ভার্বটা যেহেতু অনেকগুলো কুকুর, সেহেতু আমাদের ভার্বটা প্লুরাল আসবে, ঠিক আছে। এখানে প্লুরাল ভার্ব হচ্ছে বার্ক, আর উপরের প্লুরাল ভার্ব হচ্ছে প্লে, ঠিক আছে। আচ্ছা, রুলস নাম্বার 2 দেখি। দেখো, এখানে দেওয়া আছে রুলস নাম্বার 2, আই অ্যান্ড ইউ এর সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়।
আই এবং ইউ এর সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে। যখন আমরা সাবজেক্ট হিসেবে আই নিয়ে আসবো, এবং ইউ নিয়ে আসবো, তখন আমরা একটা প্লুরাল ভার্ব বসাবো। দেখো এখানে উদাহরণে, আচ্ছা তোমাদের এর আগে একটু বলে রাখি, যেহেতু ক্লাস শুরুর দিকে, ক্লাসটি একটু লং হতে পারে, তোমরা যারা ক্লাসটি করছো তারা তোমরা একটা নোটপ্যাড অথবা নোট খাতা সাথে রাখো, যে গুরুত্বপূর্ণ রুলসগুলো তোমরা একটু নোট করে রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আই এবং ইউ এর পরে প্লুরাল একটি ভার্ব নিয়ে আসবো। এখানে আই ইট অথবা ইটস আছে, এরপরে রাইস। আই ইট রাইস বলি নাকি ইটস রাইস বলি? আমরা ইট রাইস বলি। কিসের জন্য বলি? এই আই এর পরে সবসময় একটা প্লুরাল ভার্ব নিয়ে আসতে হবে, ঠিক আছে। ইটস হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর ইট হচ্ছে প্লুরাল ভার্ব। সো এর পরেরটা দেখো, ইউ ইজ অথবা আর ইন্টেলিজেন্ট। এখানে ইউ এর পরে আমরা রুলসে দেখলাম কি, যে আই এর পরে সবসময় একটি, আই এবং ইউ এর পরে একটি প্লুরাল ভার্ব আনতে হবে। এখানে ইউ এর পরে প্লুরাল ভার্ব কোনটা আছে? ইউ এর পরে প্লুরাল ভার্ব হচ্ছে এই আর, ঠিক আছে। ইজ হবে না, হবে কি আর। আচ্ছা পরের রুলসে দেখি কি বলা হয়েছে। দেখো রুলস নাম্বার 4, সাবজেক্ট, একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে এবং এরপরে সাবজেক্টের সাথে, অর্থাৎ সাবজেক্টে যে নাউন অথবা প্রোনাউন ব্যবহার করা হবে, সেই নাউন অথবা প্রোনাউন এর সাথে কি আসবে? উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, তারপরে অ্যাকম্পানিড বাই, এইগুলো আসবে। এবং এরপরে একটি নাউন অথবা নাউন ফ্রেজ আসতে পারে, ঠিক আছে। তো এইগুলো আসবে এবং পরবর্তী যেই ভার্বটি ব্যবহার করব বা পরবর্তী যেই ভার্ব আসবে, সেই ভার্বটি কাকে অনুসরণ করবে? দেখো এখানে প্রথম সাবজেক্টকে অনুসরণ করবে বা প্রথম নাউনকে অনুসরণ করবে, ঠিক আছে। এখানে যে এই উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, এগুলোর সামনে যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে অনুসরণ করবে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা হবে প্লুরাল, ঠিক আছে। দেখো উদাহরণে দেখো, জাকিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স, ঠিক আছে। এরপরে দেওয়া আছে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখো জাকিয়া, এরপরে দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ। আমরা সূত্রের মধ্যে দেখলাম অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তার সামনে যে নাউনটা থাকবে সেটাকে অনুসরণ করে ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এখানে জাকিয়া হচ্ছে আমাদের নাউন অথবা সাবজেক্ট। এই সাবজেক্টের পরে অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া আছে এবং এরপরে আরও নাউন দেওয়া আছে। তো আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা এই নাউন ইউজ করব নাকি এই নাউন অনুসারে একটি ভার্ব বসাবো। তো আমাদের কনফিউশন এখানে দূর করতে হবে যে আমাদের প্রথম যে নাউনটা দেওয়া আছে সেই নাউনটির উপরে ভিত্তি করে আমরা একটি ভার্ব ব্যবহার করব, ঠিক আছে। এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ হবে, কারণ হ্যাজ হচ্ছে একটি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট অনুসারে হ্যাজ ব্যবহৃত হয়, আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়, ঠিক আছে। পরের উদাহরণটাতে দেখো, সাকিব এখানে সাবজেক্ট, সাকিব অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ অথবা আর গোয়িং টু স্কুল। এখানে সাকিবের পরে দেওয়া আছে অ্যালং উইথ। তাহলে আমাদের রুলসটা পড়ার পরে আমাদের মনে থাকবে যে অ্যালং উইথ আছে, তার মানে আমাকে সামনের যেই সাবজেক্টটা আছে সেটা অনুসারে ভার্ব বসাতে হবে। সাকিবের পরে সাধারণত কি আসে? সাকিব একজন, সো এখানে ভার্ব আসবে, একজনের জন্য যা আসে সেই ভার্বটা আসবে, ঠিক আছে। আর তো অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো এর পরের রুলসটা দেখো, আগের রুলসটা তোমরা একটু যারা নোট করছো তারা একটু স্টার দিয়ে দাগাবে, ঠিক আছে।
আগের রুলসটা হচ্ছে তোমরা একটু স্টার দিয়ে দাগাবে। আগের রুলসটা একটু স্টার দিয়ে দাগাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রুলস নাম্বার 5, আইদার ডট নাউন ডট অর প্লাস নাউন, নেইদার ডট নাউন ডট নর ডট নাউন। দেখো এখানে আইদার অর, নেইদার নর, এর মাঝখানে দেওয়া আছে দুইটা নাউন, এইখানে দেওয়া আছে দুইটা নাউন। আমরা যখন এই ফ্রেজটার পরে এই কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে এগুলোর পরে, লিঙ্কিং ওয়ার্ডগুলোর পরে যে নাউন আছে এবং এর মাঝখানে যে নাউনগুলো আছে সেই নাউনগুলো কোনটার উপর ভিত্তি করে আমরা ভার্বটা বসাবো। দেখো এখানে এই স্ট্রাকচারে থাকলে অর অথবা নরের পরের যে নাউন আছে সেই নাউন অনুসারে আমরা ভার্ব বসাবো। কি দেওয়া আছে যে আইদার অর নাইদার নর, এরপরে এই অর এবং নরের পরে যেই নাউন থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব বসাবো। এই নাউনগুলো যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এই নাউনগুলো যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে? উদাহরণে দেখো আইদার সাকিব অর হিজ টিচার্স আর অথবা ইজ গোয়িং। আমরা কোনটাকে অনুসরণ করব? অরের পরেই যে নাউনগুলো আছে সেইগুলোকে অনুসরণ করব, ঠিক আছে? এখানে দেওয়া আছে হিজ টিচার্স, হিজ টিচার্স হচ্ছে প্লুরাল, যার কারণে আমরা ব্যবহার করব আর, ঠিক আছে? আর ব্যবহার করব, ইজ মোটেও ব্যবহার করব না, ইজ ব্যবহার করব যখন সিঙ্গুলার তখন। এরপরে দেখো নেইদার পলাশ নর হিজ ব্রাদার্স, হিজ ব্রাদার্স, এই ব্রাদার্সের পরে কি আসবে? ইজ আসবে নাকি আর আসবে? আর আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা এই রুলসটাও তোমরা একটু স্টার দিয়ে দাগাবে, ঠিক আছে? এটা এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, এইচএসসি যারা আছো তারা এবং যারা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছো তোমরা এই রুলসটা স্টার দিয়ে দাগাবে। আচ্ছা, যখন ইজ এভরি আইদার নাইদার থাকবে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, ঠিক আছে? দেখো এখানে উদাহরণগুলোতে ইজ আছে, ইজ স্টুডেন্ট, এরপরে ইজ আসছে, আর আসবে না। যখন এভরি আসবে তখন ইজ আসবে, যখন নেইদার আছে তখন ইজ আসছে, এরপরে আইদার আছে তখন হ্যাজ, হ্যাভ আসবে না, ঠিক আছে? এই রুলসগুলো তোমরা যদি মনে রাখতে পারো, এই রুলসটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে দাগাতে পারো। এই রুলসগুলো থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? তোমরা একটু গুরুত্বের সাথে এই রুলসগুলো দেখো। এরপরে রুলস নাম্বার 7 কি আছে দেখো, এন দ্বারা যুক্ত দুটি আলাদা নাউন বোঝালে প্লুরাল ভার্ব হবে এবং একই নাউনকে বোঝালে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। দেখো এখানে জন অ্যান্ড মেরি আর অথবা ইজ ফ্রেন্ডস, এখানে জন আলাদা ব্যক্তি, মেরি আলাদা ব্যক্তি, কি দ্বারা যুক্ত আছে? এন দ্বারা যুক্ত হওয়ার কারণে এখানে প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে, আর আসবে, ঠিক আছে? দ্য পলিটিশিয়ান অ্যান্ড ক্রিকেটার প্লে অর প্লেস টুগেদার। এইখানে দ্য পলিটিশিয়ান অ্যান্ড দ্য ক্রিকেটার কার কথা মনে পড়ছে? মনে পড়ছে সাকিব আল হাসানের কথা, ঠিক আছে? তো এই দ্য পলিটিশিয়ান অ্যান্ড ক্রিকেটার এই দুইটা নাউন দ্বারা একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, যার কারণে এখানে একটি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী রুলসে আমরা চলে যাই। দেখো রুলস নাম্বার 8, কালেকটিভ নাউন এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু যদি কালেকটিভ নাউন
এর মাঝে মত পার্থক্য দেখা দেয় তাহলে ভার্ব প্লুরাল হবে। কথাটা আবার খেয়াল করো। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে দলবদ্ধ যেই নামগুলো বোঝায়, যে একটা টিম হতে পারে, একটা ফ্যামিলি হতে পারে, যেগুলো একের অধিক ব্যক্তি বস্তু মিলে একটি দলবদ্ধভাবে থাকে, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, তোমরা ইউটিউব চ্যানেলে যারা দেখছো অথবা ফেসবুক পেজে দেখছো, তারা পেজ অথবা চ্যানেলে গেলে তোমরা এই নাউনের উপর বিস্তারিত ক্লাস পাবে এবং তোমরা এখান থেকে বিস্তারিত আলোচনা দেখে নিতে পারো। দেখো, কালেকটিভ নাউন এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, কিন্তু যদি কালেকটিভ নাউনের মধ্যে মত পার্থক্য দেখা দেয় তাহলে ভার্ব কী হবে? প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, আচ্ছা উদাহরণ লক্ষ্য করো। দ্য টিম, টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন, কারণ টিমের মধ্যে অনেকেই থাকে, একজন থাকে না, একজন দিয়ে টিম গঠন করা যায় না। দ্য টিম এরপরে ইজ আসবে নাকি আর আসবে? দ্য টিম এরপরে ইজ আসবে। ঠিক আছে, যেহেতু সিঙ্গুলার। দ্য ফ্যামিলি লিভ অথবা লিভস, কোনটা আসবে? লিভস। দ্য ফ্যামিলি, ফ্যামিলি একটি কালেকটিভ নাউন যার পরে লিভস আসছে। ঠিক আছে, এর পরের উদাহরণটা দেখো। দ্য টিম, টিম একটি কালেকটিভ নাউন। দ্য টিম আর অথবা ইজ ডিভাইডেড ইন দিয়ার ওপিনিয়ন। এখানে দেখো কি বলছে, ডিভাইডেড, তাদের মধ্যে মত পার্থক্য শুরু হয়ে গেছে। তো এই মত পার্থক্য যদি বোঝায় তাহলে এই ভার্বটি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হবে। এটা একটা ব্যতিক্রম নিয়ম। সো এই ব্যতিক্রমগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসে। তোমরা একটু গুরুত্বের সাথে এই রুলসগুলো দেখো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী রুলসে দেখে চলে যাই। রুলস নাম্বার 9 কি দেওয়া আছে? আনকাউন্টেবল নাউন এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো কাউন্ট করা যায় না, যেই নাউনগুলোকে কাউন্ট করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। বোঝাতে পেরেছি? যেমন এখানে দেখো ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এরপরে ইজ আসবে নাকি আর আসবে? আমরা সূত্রে দেখলাম কি যে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে, সিঙ্গুলার ভার্ব এখানে ইজ আসছে। ঠিক আছে, সবসময় আমি ইজ, সবসময় তোমরা স্যারেরা তোমাদের ইজ এবং আর দিয়েই সবসময় প্রশ্ন করবে না, প্রশ্ন আরও বিভিন্ন দিক থেকে করতে পারে। যে কোনো ভার্ব হোক সেইখানেই তোমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবা, তার সিঙ্গুলার ফর্মও আছে, প্লুরাল ফর্মও আছে, তো তোমরা সিঙ্গুলারটাই ইউজ করবা। ঠিক আছে, আর যখন প্লুরাল ব্যবহার করতে হবে তখন তোমরা প্লুরাল ভার্ব ব্যবহার করবা। দ্য ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে, সিঙ্গুলার ভার্বটি হচ্ছে ইজ। ঠিক আছে, আর হবে না। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, লাইফের জন্য কি ওয়াটার গুরুত্বপূর্ণ। এরপরে দেখো দ্য ইনফরমেশন, এই ইনফরমেশন হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, তথ্যকে তুমি গণনা করতে পারবা না। ঠিক আছে, এই জন্য আনকাউন্টেবল নাউন। এরপরে আসছে ইজ। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো রুলস নাম্বার 10, কিছু বিশেষ নাউন যেমন নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স ইত্যাদির সাথে সিঙ্গুলার ভার্ব বসে। কি বসবে? কিছু বিশেষ নাউনের জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এইখানে দেখো উদাহরণে দ্য নিউজ, এরপরে ইজ আসে নাকি আর আসে? ইজ আসে। কিসের জন্য? দ্য নিউজ এখানে এক্সেপশনাল। আরেকটি বিষয় যে এরপরে আমরা এস দেখার পরে কিন্তু আমাদের মনে হয় যে এটা প্লুরাল, সেজন্য প্লুরাল ব্যবহার করব, মোটেও না। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু নাউন আছে যাদের সাথে এস যুক্ত থাকলেও আমাদের এটা সিঙ্গুলার বা নাউন হিসেবে ধরতে হবে, এবং সিঙ্গুলার নাউনের জন্য আমাদের একটি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে ম্যাথমেটিক্স আর অথবা ইজ, এরপরে দেওয়া আছে ডিফিকাল্ট ফর সাম স্টুডেন্ট। ম্যাথমেটিক্স এস থাকলেও সেখানে একটি সিঙ্গুলার নাউন আছে, এই সিঙ্গুলার নাউনের জন্য একটা
সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সময়, টাকা, দূরত্ব, এর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসে। সময়, টাকা, দূরত্ব যদি কোনো সাবজেক্টের মধ্যে বোঝায় তাহলে যে ভার্বটি ব্যবহার করব সেটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, দেখো $10, $10 অনেকগুলো টাকা না? $10 ইজ অথবা আর, $10 ইজ, ঠিক আছে। $10 তো এখানে প্লুরাল হওয়ার কথা, তাই না? মোটেও না, প্লুরাল হবে না। কিসের জন্য? যে এটা টাকা বোঝাচ্ছে বা মানি বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে দেওয়া আছে 5 মাইলস, এরপরে ইজ হবে নাকি আর হবে? এ লং ডিস্টেন্স, 5 মাইল একটি খুব বেশি দূরত্ব, এটা সিঙ্গুলার হবে। আরেকটা বিষয় তোমরা এখানে মনে রাখবে যে দূরত্ব বোঝালে সিঙ্গুলার হয় কিসের জন্য? তোমার ওয়াইফ তোমার থেকে দূরে আছে, অথবা তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে দূরে আছে বা বয়ফ্রেন্ড দূরে আছে, তখন তো সিঙ্গেল লাগবেই, তাই না? তো এই দূরত্ব বুঝাইলেই তোমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা জাস্ট জোকিং। এরপরে দেখো রুলস নাম্বার 12 কি দেওয়া আছে? টাইটেলস অফ বুকস, মুভিজ অ্যান্ড কান্ট্রিজ, বইয়ের নাম, দেশের নাম অথবা মুভির নামের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। দেখো দ্য লর্ড অফ রিংস, এটা একটি কিসের নাম দেওয়া আছে শেষে? মুভির নাম। দ্য লর্ড অফ রিংস ইজ অথবা আর, কোনটা আসবে? ইজ আসবে। কিসের জন্য? এটা একটা নাম, একটা মুভির নাম, সেজন্য। তোমরা বলতে পারো যে অনেক সময় দেখা যায় যে মুভির নাম, তারপরে বইয়ের নাম, এগুলো আমরা অনেক নাম জানি না। তো কিসের জন্য, কিভাবে আমরা বুঝবো যে এটা একটা মুভির নাম অথবা বইয়ের নাম? দেখবা সেন্টেন্সের ঠিক শেষের দিকে অথবা কোনো প্যাসেজের মধ্যে যদি আসে, তাহলে প্যাসেজের কোনো এক জায়গায় সেটার নাম লেখা থাকবেই, নয়তো এমন কোনো নাম দেবে না যার সাথে তোমরা ফ্যামিলিয়ার না। ঠিক আছে, এর পরেরটা দেখো দ্য ইউনাইটেড স্টেটস। আমরা সাধারণত স্টেটস বলতে অনেকগুলো কি বুঝি? রাষ্ট্রকে বুঝি, অনেকগুলো রাষ্ট্র, এটা প্লুরাল হতে পারে। কিন্তু দেখো সামনে দেওয়া আছে দ্য ইউনাইটেড স্টেটস, এটা একটি নির্দিষ্ট দেশের নামকে বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো এইটা একটা দেশের নাম হওয়ার কারণে ইজ আসছে। ঠিক আছে, এরপরে রুলসটা কি আছে দেখি। সব থেকে গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে 13 নম্বর রুলস। দেখো এখানে কি বলছে দেখো একটু। অফ দ্বারা যুক্ত কোনো নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসলে অফের পূর্বে যে নাউন থাকবে সে নাউনকে অনুসরণ করবে। ঠিক আছে, অফ দ্বারা যুক্ত থাকবে, যদি অফ দ্বারা যুক্ত থাকে কোনো সাবজেক্ট, সেই সাবজেক্টের অফের সামনে যে নাউনটা থাকবে সেই নাউনের উপর ভিত্তি করে ভার্ব বসাতে হবে। দেখো উদাহরণে অফযুক্ত একটি নাউন ফ্রেজ এখানে দেওয়া আছে, দ্য বয়েজ অফ দ্য ক্লাস, দ্য বয়েজ অফ দ্য ক্লাস। এখানে অফের সামনে কি আছে? দ্য বয়েজ, অফের পরে কি আছে? দ্য ক্লাস। ঠিক আছে, দ্য বয়েজকে অনুসরণ করে অফের সামনে যে বয়েজ বা নাউন দেওয়া আছে এই নাউনকে অনুসরণ করে আমরা ভার্ব নিয়ে আসবো। ভার্ব এখানে কোনটা হবে? ভার্ব হবে আর। কিসের জন্য? দ্য বয়েজ অনেকগুলো বালককে বোঝাচ্ছে, প্লুরাল হওয়ার কারণে একটি প্লুরাল ভার্ব ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এরপরে দ্য গার্ল অফ দ্য ক্লাস ইজ অথবা আর গুড। এখানে দ্য গার্ল দ্বারা কয়জনকে বোঝানো হচ্ছে? একজনকে, যেহেতু অফের সামনে আছে সো আমরা এটাকেই ব্যবহার করব। এটাকে ব্যবহার করে আমরা ভার্ব নিয়ে আসবো ইজ। ঠিক আছে, পরে দেখো রুলস নাম্বার 14। দ্য প্লাস কোনো অ্যাডজেক্টিভ থাকলেই
সেখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। দায়ের পরে কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে প্লুরাল ধরতে হবে এবং সেই অনুযায়ী একটি প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখুন এইখানে উদাহরণে দেখো, দ্য পোর ইজ অথবা আর সাফারিং ডিউরিং দ্য উইন্টার সিজন। বলছে কি, দ্য পোর, এখানে দা আছে, এরপরে পোর আছে। পোর একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে নাউন হিসেবে বসছে। এখানে দ্য পোর বলতে কিসের জন্য এটা প্লুরাল হলো, আমাদের প্রশ্ন আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। দ্য পোর এটাকে আমরা প্লুরাল ধরবো কিসের জন্য? দ্য পোর দ্বারা পুরো গরিব শ্রেণীর মানুষকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যারা উইন্টার সিজনে সাফার করে, যারা উইন্টার সিজনে সাফার করে, এই গরিবেরা উইন্টার সিজনে সাফার করে। ঠিক আছে, এখানে অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে, একটি গরিব জাতিকে বোঝানো হচ্ছে বা গরিব মানুষদেরকে বোঝানো হচ্ছে। এটা প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও আমরা আনবো প্লুরাল, সেজন্য ইজ না হয়ে আর হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো সর্বশেষ যে রুলসটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশ বোঝালে ভগ্নাংশের পরে যেই নাউন আসবে সেই নাউন অনুযায়ী ভার্বটা হবে। ঠিক আছে, উদাহরণের মধ্যে দেখো, 1/3 অফ দ্য স্টুডেন্টস ইজ অথবা আর স্টাডিং। ঠিক আছে, এখানে 1/3 আমরা যদি মনে করি যে 1/3কে বোঝাচ্ছে, যেহেতু অবযুক্ত, আমরা এর আগে একটা রুলসের মধ্যে আলোচনা করেছি, অবযুক্ত যেই ক্লজটি থাকবে, ফ্রেজটি থাকবে, নাউন ফ্রেজ, তার সামনে যেই নাউন থাকবে সেই নাউনের উপর ভিত্তি করে আমরা ভার্ব বসাবো। কিন্তু এটা একটু ব্যতিক্রম, এই ভগ্নাংশ বোঝালে আমরা ওই রুলসটার কথা ভুলে যাব। ঠিক আছে, ভগ্নাংশ যদি বোঝায় তাহলে আমাদের ভগ্নাংশের অফের পরে যেই নাউনটি থাকবে সেই নাউনের উপর ভিত্তি করে ভার্বটা হবে। নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, পরের এক্সাম্পলে দেখো, 2/3, এখানে দেখো 1 থাকার কারণে থার্ড শুধু রয়েছে, এস যুক্ত হয়নি। 2 আসার কারণে এখানে থার্ড যুক্ত হয়েছে। ঠিক আছে, এরপরে অফ আছে, অফের পরে যেই নাউনটা রয়েছে সেই নাউনের উপর ভিত্তি করে আমরা একটি ভার্ব বসাবো। ঠিক আছে, নাউন আছে স্টুডেন্টস, ভার্ব আছে আর। কথা ক্লিয়ার? তো এই পর্যন্তই ছিল আজকের আমাদের আলোচনা। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, তোমরা নির্দ্বিধায় আমাকে বলতে পারো এবং তোমরা কমেন্টে জানিয়ে দাও যে পরবর্তী কোন টপিকের উপরে আলোচনা করব এবং কোন টপিকে তোমাদের খুব বেশি সমস্যা। ঠিক আছে, পারলে তোমরা ফেসবুকে যারা দেখছো তারা ইউটিউবে দেখতে পারো। কিসের জন্য? তোমরা আমার ভিডিও রেজুলেশন হয়তো ফেসবুকে খুব বেশি পাও না, তোমরা ইউটিউবে গিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের যারা অ্যাডমিশনের আছো এবং এইচএসসি যারা আসো তারা। এবং তোমরা যারা ফেসবুকে অযথা ঘোরাঘুরি করো, তোমরা চাইলে কিন্তু এই ক্লাসগুলো দেখে সময় পার করতে পারো। ঠিক আছে।